রিয়া শুরু করছি আমাদের আজকের মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হরমোন জানালা। আমাদের সাথে আজকে রয়েছেন ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান এবং ব্রেন ও স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে। কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও খুব ভালো আছি। ইনফ্যাক্ট আজকে আপনি তো জানেন আমাদের হচ্ছে মূলত মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলি, বাট আমরা আজকে কথা বলবো যে স্ট্রোক নিয়ে। তো আপনি যেহেতু আমাদের সাথে এসেছেন, ইনফ্যাক্ট আমি আজকে দর্শক আপনারা যাদের আমাদের সাথে আছেন তাদেরকে জানাতে চাই আমরা আজকে কথা বলবো স্ট্রোক নিয়ে, বাট স্ট্রোকের সাথে মানসিক স্বাস্থ্যের কি সম্পর্ক বা মানসিক সমস্যা থেকে স্ট্রোক হতে পারে কিনা, এইটাই আমাদের মূল আলোচনার আজকে বিষয়। তো ভাই, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে স্ট্রোকটা কি? যেমন দেখেন, আমি যদি নিজেও বলি আই ডোন্ট নো দ্য ডিফারেন্স বিটুইন স্ট্রোক অ্যান্ড হার্ট অ্যাটাক। সো স্ট্রোকটা কি, এটা দিয়ে যদি শুরু করি। ধন্যবাদ আপনাকে। আসলে এটি আমাদের বাংলাদেশে খুব একটি ভ্রান্ত ধারণা আছে। অনেকে আমরা ভাবি যে স্ট্রোক মানে হার্ট স্ট্রোক। তো আসলে স্ট্রোক হচ্ছে একটি ব্রেনের রোগ। ব্রেন হচ্ছে আমাদের বডির চালিকা শক্তি। যেরকম যদি বলা হয় আমাদের হার্ট, আমাদের বডি, আপনি কথা বলছেন, আপনি তাকিয়ে আছেন, সবকিছু নিয়ন্ত্রণ কিন্তু আমাদের এই ব্রেন। এবং এই ব্রেনের জন্য ওর জন্য জাস্ট নিউট্রিশন দরকার, কিছু গ্লুকোজ, কিছু অক্সিজেন। সেটা মেনটেন হয় ব্রেনের মধ্যে একটি রক্তনালিকা আছে। এই রক্তনালীতে যখন ব্লাড সাপ্লাই হয় তখন আমাদের এই ব্রেন শক্তি পায় এবং নিউট্রিশন পায়। কিন্তু কোনো কারণে যদি আপনার এই রক্তনালী যদি কোনো ব্লক হয়ে যায় অথবা ফেটে যায়, তখন কিন্তু আমাদের যে ব্রেনে যে কোষ আছে সেগুলো কিন্তু আর নিউট্রিশন পায় না, তখন কিন্তু সেটা মারা যায়। মারা গেলে তখন আমাদের এই যে ব্রেনের যে ফাংশন, আপনি যে কথা বলছেন, আমরা যে হাঁটছি, চোখে দেখছি, সে কিন্তু আপনি দেখতে পারবেন না। তখন আপনার দেখা যাবে এই রোগী আসবে, একদিক তার হাত প্যারালাইজ হয়ে গেছে, কথা জড়িয়ে যাচ্ছে, মুখ বাঁকা হয়ে যাচ্ছে। এই স্ট্রোক হওয়ার আগে তো কোনো একটা লক্ষণ নিশ্চয়ই থাকে। সো লক্ষণগুলো কি কি? আমরা কখন বুঝতে পারবো যে স্ট্রোকের কোনো একটা সিমটম আছে? হ্যাঁ, আমরা আসলে আমি WHO থেকে একটি সূত্র বলা আছে। আমি যদি মনে করি এই ওয়ার্ডটা যদি আপনি মনে রাখতে পারেন, বি ফার্স্ট। বিতে যদি মনে রাখি ব্যালেন্সের সমস্যা। ব্যালেন্স মানে কি, আপনি হাঁটতে গেছেন, একদিকে হাঁটছেন আরেকদিকে চলে যাচ্ছেন। অথবা ই হচ্ছে আই। ই হচ্ছে আই মানে হচ্ছে আপনি চোখে দেখতে সমস্যা হচ্ছে, চোখের আপনি ডাবল দেখছেন, অথবা ব্লারিং হচ্ছেন, আপনি ঘোলা ঘোলা দেখতেছেন, অথবা চোখের পাপড়ি পড়ে যাচ্ছে। তাহলে ই তো হচ্ছে আপনার বিই হয়ে গেল। আর ফার্স্ট যদি মনে রাখি এফ, এফ হচ্ছে আপনার ফেস। কোনো কারণে যদি আপনার ফেস যদি একদিকে বাঁকা হয়ে যায়, তখন কিন্তু আমরা স্ট্রোকের একটি লক্ষণ। হ্যাঁ, এইটা মনে হয় সবাই অনেকে বুঝতে পারি আমরা, তাই না? একটু প্যারালাইজ, একটু হ্যাঁ, হ্যাঁ। মুখ বাঁকা হয়ে গেলে। আরেকটা হচ্ছে এ। এতে যে যদি মনে রাখি আর্ম, আপনি দেখবেন আমরা যদি কখনো উইকে বলি আপনি হাতটা সোজা করুন, তখন হাত অবশ হয়ে যাচ্ছে। তাহলে আর্ম একটা প্যারালাইসিস, এটা দিয়ে মনে রাখতে পারি আমরা। আসলে হাঁটতে গেছেন, আপনার ডান পা প্যারালাইসিস, এটা হতে পারে। আর এস দিয়ে মনে রাখবেন স্পিচ। স্পিচ মানে কি, আপনি কথা বলতে জড়িয়ে যাচ্ছে, আপনাকে আমি কথা বলতেছি কিন্তু আপনি উত্তর দিচ্ছেন না, অথবা আপনি টোটালি আপনি একদম কথা বোঝেনও না, উত্তরও দিচ্ছেন না। আর টি হচ্ছে টাইম। টিটা আমি এভাবে মনে রাখি, প্রতি মিনিটে আমাদের ব্রেনের যদি ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, প্রায় 1.5 মিলিয়ন সেল নষ্ট হয়। সো দ্যাটস ওয়াই আপনাকে তাড়াতাড়ি হসপিটাল নিতে হবে। এইভাবে আমরা যদি বি ফার্স্ট মনে রাখি, আজকের প্রোগ্রামে আমি যদি মনে করি এই দুইটা ওয়ার্ড যদি মনে রাখতে পারি, আসলে আমাদের যারা এই দুটা ওয়ার্ড মনে রাখতে পারলে আপনি কিন্তু সবকিছু মনে রাখা সম্ভব। স্ট্রোকের লক্ষণগুলো আপনি ইজিলি মনে রাখতে পারবেন। অ্যাবসলিউটলি। সো দর্শক, আপনারা আজকে যারা আমাদের সাথে রয়েছেন, আমার মনে হয় আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন যে বি ফাস্ট, BEFAST, যেটা যেভাবে নাজমুল ভাই বললেন আমাদেরকে, আপনারা যদি মনে রাখতে পারেন যে স্ট্রোকের লক্ষণগুলো, তাহলে কিন্তু খুব ইজিলি আমরা বুঝতে পারবো এবং একটা রোগীকে সঠিক সময়ে হসপিটাল নিয়ে যেতে পারবো। সেটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই না? আমাদের বুঝতে হবে যে প্রবলেমটা কোথায়। তো সেই ক্ষেত্রে যদি বলি, আমরা একটা মানুষের যদি স্ট্রোক হচ্ছে, এই লক্ষণগুলো আমরা বুঝতে পারি, কত সময়ের মধ্যে হসপিটালে নিতেই মানে তাহলে রোগীর কিওর হওয়ার সম্ভাবনা থাকে? এটা আপনি অনেক সুন্দর একটি কোশ্চেন করেছেন, এবং আমি মনে করি এই কোশ্চেনের অ্যান্সারটা সবাই যদি জানতে পারে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নেওয়া সম্ভব। আমরা মনে রাখি যে টাইমটা বললাম আপনাকে, এই টাইমটা কিন্তু আমরা বলি যদি আপনার 4.5 আওয়ার্স, 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা আপনি হসপিটালে নিতে হবে। কারণ কি, আপনি কোথায় নেবেন তাহলে? আপনাকে নিতে হবে এমন একটা হসপিটালে যেখানে আপনার সিটি স্ক্যান, MRI ব্যবস্থা আছে। জি। কারণ আপনাকে এরকম একটা হসপিটাল নিতে হবে যেখানে আপনি একটা হসপিটালে গেলেন যেখানে সিটি স্ক্যান, MRI নাই, তখন কিন্তু এই স্ট্রোক রক্তনালী বন্ধ হয়েছে নাকি রক্তনালী ফেটে গেছে, এটা বোঝার জন্য কিন্তু আপনাকে সিটি স্ক্যান, MRI করতেই হবে। সেই জন্য ওই ধরনের হসপিটাল নেবেন, এবং অবশ্যই যেখানে যদি আপনার ICU, CCU এবং SDU ফ্যাসিলিটি আছে সেই হসপিটাল নিতে হবে। তখন আমরা একটা সিটি স্ক্যান করে দেখি এটা কি আসলে রক্তক্ষরণ হয়েছে নাকি রক্তনালী ব্লক হয়েছে। তখন আমরা যদি 4.5 ঘন্টার মধ্যে আসলে, এখন রক্তনালী ব্লক হয়, আমাকে যে রক্তনালীকে এই ব্লকটাকে ছোটানোর জন্য একটা ইনজেকশন আছে। এই ইনজেকশনটা প্রায় আপনাকে আমরা রক্ত শিরার মধ্যে দিয়ে দিতে পারি। যদি এটা দিয়ে দেওয়া সম্ভব হয়
তখন কিন্তু রোগী যে প্যারালাইস নিয়ে আসছিল সে কিন্তু সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। কিন্তু আপনি হ্যাঁ। দেরি করে ফেলেন, জি। তখন কিন্তু আপনার দেখা যায় এই পার্মানেন্ট ডিসেবিলিটি হয়ে যায়, তখন কিন্তু ও। আর প্যারালাইস থেকে ওঠানো খুব কঠিন। তার মানে দর্শক, আমি আপনাদেরকে বলতে পারি যে আজকে যে ডিসকাশন করছি দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ হয় কি, নাজমুল ভাই দেখবেন কি, আমরা কোনো একটা সমস্যায় পড়লে আমরা একটু সময় নিই, আচ্ছা দেখি এটা ঠিক হয়ে যায় কিনা, তাই না? মানে কিছু হলে তো আমার হ্যাঁ। সাথে সাথে ডক্টরের কাছে যায় না, বা একদিন দেখি, 2 দিন দেখি, অনেক দেখি, সময়। হ্যাঁ। বিশেষ করে আমি বলবো যারা ইয়াং, তাদের ক্ষেত্রে মনে করেন আচ্ছা ঠিক আছে, শরীর খারাপ লাগছে, আচ্ছা একটু পরে যায়। এবং এই কারণেই দেখবেন হয়তো বা, আমি ডেফিনেটলি এই কারণে, আপনি আমার থেকে অনেক ভালো জানবেন, আপনার কাছে এত ক্লায়েন্ট আসে, রোগী আসে এতটা। তো অনেক ইয়াং পার্সনদের মধ্যে এখন স্ট্রোকের সম্ভাবনা, স্ট্রোক অনেক হচ্ছে এবং মারাও যাচ্ছে। তো আমরা সবসময় বলি যে হি ইজ সাচ এ ইয়াং, শি ইজ সাচ এ ইয়াং পার্সন, কিভাবে স্ট্রোকে মারা গেল বুঝলাম না। এই জিনিসটা আপনি কেন হচ্ছে বলে আপনি আপনাদের ডাক্তারের কাছ থেকে, আমি সেই হিসেবে আপনার কাছে জানতে চাইবো, একজন রোগী হিসেবে আপনার কাছে জানতে চাইবো যে হোয়াই। এটাও একটা অনেক আসলে অনেক সুন্দর একটি কোশ্চেন করেছেন আপনি। বিকজ এখন যে আমাদের যে লাইফস্টাইল, ইয়াং পেশেন্ট যে লাইফস্টাইল হয়ে গেছে, আসলে দেখা যাচ্ছে আমাদের এখন সবাই রাতে জাগে। এখন দেখা যাচ্ছে রাত্রে পড়ে সে সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজমেন্ট, স্ট্রেস হচ্ছে, তারপর স্লিপ প্যাটার্ন অল্টার হচ্ছে, হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে। তখন কিন্তু আমাদের স্ট্রেসের কারণে হরমোন বেড়ে যায়, অ্যাড্রিনালিন সার্চ হয়ে যায়, তখন হাই ব্লাড প্রেশার হচ্ছে এবং ব্লাড সুগার বেড়ে যাচ্ছে। এবং ইয়াং যারা আছে তারা দেখা যাচ্ছে ফাস্ট ফুডে, জাঙ্ক ফুডে চলে যাচ্ছে, তারা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, সুগার খাচ্ছে, এবং অনেক সময় দেখা যায় জন্মগত কিছু রক্তনালী ত্রুটি থাকে এবং ফ্যামিলি হিস্ট্রি থাকে। দেখা যাচ্ছে অনেকে বাবা মার স্ট্রোক হয়েছে, তারা কিন্তু জেনেটিক্যালি তারা কিন্তু স্ট্রোক হওয়ার প্রবণতা বেশি। আচ্ছা। সো এই কারণে দেখা যাচ্ছে ইয়াং পেশেন্ট যারা আছে, অনেক সময় দেখা যায় যাদের রিউমেটিক ফিভার থেকে হার্টে ভালভের সমস্যা হয়েছে অল্প বয়সে, তখন দেখা যায় হার্ট বার্থ থেকে আমাদের ব্রেন স্ট্রোক হয়। সো এই ইয়াং পেশেন্ট যারা আছে, আমরা একসময় বলতাম 40 ইয়ার্স এর উপরে স্ট্রোকের ঝুঁকি বেশি, জি। কিন্তু এখন দেখতে পাচ্ছি ইয়াং স্ট্রোক কিন্তু বেড়ে যাচ্ছে, যে কারণগুলো বললাম সেই কারণে। জি। সেই ক্ষেত্রে কি এই যে আমরা কি বলতে পারি যে মানসিক দুশ্চিন্তা থেকে বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন থেকে যদি বেড়ে যায়, স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়ে, তাহলে কি আমি বলতে পারি যদি কেউ যদি নিজের মানসিক স্বাস্থ্যের উপরে একটু জোর দেয়, এমফেসাইজ করে, বা যখন সে নিজে হয়তো বা কন্ট্রোল করতে পারছে না, একটা প্রফেশনাল হেল্পের নিল, সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যায়, সেই ক্ষেত্রে তার মানসিক দুশ্চিন্তা যদি কমাতে পারে, তাহলে তুমি বলতে পারি যার সম্ভাবনা আছে স্ট্রোক হওয়ার, সেখান থেকেও সে একটু পরিত্রাণ পাবে নাকি? হ্যাঁ, ডেফিনেটলি। আমি তো আসলে রিস্ক ফ্যাক্টর গুলো যদি আমি একটু সাজিয়ে বলি, দেখা যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে বয়স একটি ফ্যাক্টর, 40 ইয়ার্স এর উপরে হচ্ছে, যাদের ব্লাড সুগার বেশি তাদের হচ্ছে, এবং যাদের ব্লাড প্রেশার অনিয়মিত ওষুধ খাচ্ছে। আপনি আজকে ওষুধ খাচ্ছেন, আমার ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে গেছে, আমি খাবো না, সেটা এই কারণে কিন্তু বেশি স্ট্রোক হয়। আচ্ছা। আপনার ডায়াবেটিস আছে, আপনি ওষুধ খাচ্ছেন না, ইনসুলিন নিচ্ছেন না, তখন কিন্তু আপনার স্ট্রোক হওয়ার চান্স বেশি। আপনার কোলেস্ট্রল আছে, সেটা যদি কন্ট্রোল না করেন তাহলে কিন্তু স্ট্রোক বেশি। আর স্ট্রেস একটি নাও ডেজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, যে দেখা যাচ্ছে স্ট্রেসের কারণে অ্যাংজাইটি হয়, আপনি ঘুমাচ্ছেন না, আপনার স্লিপ প্যাটার্ন অল্টার হচ্ছে, তখন আমাদের বডির ইমিউনিটি কমে যাচ্ছে, তখন আমাদের কাউন্টার রেগুলেটরি হরমোন, এটাকে তখন আমাদের হরমোনাল ইমব্যালেন্স হয়, অ্যাড্রিনালিন সার্চ এগুলি বেড়ে যায়, বেড়ে গেলে ব্লাড প্রেশার বাড়ে, ব্লাড সুগার বাড়ে, এবং দেখা যায় রক্তনালীর উপর চাপ পড়ে, যার কারণে কিন্তু এই স্ট্রেসের কারণে কিন্তু আমাদের স্ট্রোকের চান্স অনেক বেশি নাউডেজ। এবং আর একটা জিনিস আমরা শুনতাম যে এখন আমরা বলি যে হয় না, ওই প্রচলিত অনেক ধারণা থাকে, আমি জানি না সঠিক কি সঠিক নয়, সেটি হচ্ছে যে করোনার সময় আমরা যখন যেই ভ্যাকসিনগুলো নিয়েছি, এই কারণে হয়তো স্ট্রোক বেশি হচ্ছে। ইজ ইট ট্রু? আসলে এই ব্যাপারটা ওরকম না, তো এখনো এগুলো আসলে প্রমাণিত হয়নি। হ্যাঁ। অনেকে বলে করোনা ইনজেকশন দেওয়ার পরে তার মানসিক সমস্যা হচ্ছে, সে ভুলে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমি কিন্তু শুনেছি এটা অনেকের কাছ থেকে আমি শুনেছি। হ্যাঁ, এখন কিছু কিছু সময় করোনা যে হয়, করোনা হওয়ার পরে তখন যেটা আমরা ফগি ব্রেন বলি, আপনি যখন দেখবেন এখন যে অনেক ঠান্ডা কাশি হওয়ার পর বা যাদের কোভিড হয়েছে তারা বলতে পারবে আসলে সে কিন্তু ভুলে যায় কিছুদিন। হ্যাঁ। এটা কিন্তু আসলে ব্রেন ফগ বলে, তখন ব্রেন ফাংশনালি সে ঠিক মতো করতে পারে না, এবং ভ্যাকসিনের সাথে কিছু কিছু রিলেশন আমরা পাচ্ছি, কিন্তু আলটিমেটলি ইট ইজ নট ডকুমেন্টেড স্টিল নাও, কিন্তু আমরা চিন্তা করছি আসলে হতে পারে আসলে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি করোনা জিনিসটাই তো নতুন। হ্যাঁ। মানে জিনিসটা কেবল একটা করোনা হয়েছে, তারপর আমরা ভ্যাকসিন নিয়েছি, এবং আফটার ইফেক্ট আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। আপনারা যারা ডক্টর আছেন, যারা সায়েন্টিস্ট আছেন, তারা হয়তো বা আমরা রিসার্চ করে আমরা হয়তো আরো কয়েক বছর পর আমরা বুঝতে পারবো। ওয়েল, নাজমুল ভাই ধন্যবাদ। আমার মনে হয় অনেক ইম্পর্টেন্ট কিছু, আমার নিজেরও অনেক ক্লারিফিকেশন হলো, আমার নিজেরও অনেক কিছু, আমার একটু হয় না ভ্রান্ত ধারণা ছিল যে কি অ্যাকচুয়ালি স্ট্রোকটা কি। এখন আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে স্ট্রোকের ধরন কি, বা কি কি প্রকার হতে পারে, এরকম কি কোনো প্রকারভেদ আছে কিনা?
হ্যাঁ, স্ট্রোক যদি আমরা সহজ কথা মনে রাখতে পারি, আপনি একটি ধরেন আপনার বাসায় একটা পাইপ আছে, ঠিক ব্রেনে আমাদের ঠিক এই ব্লাড ভেসেলটাকে পাইপ যদি ধরি, যদি পাইপটা কোনো ব্লক হয়ে যায় সেটাকে বলি আমরা ক্লট দিয়ে ব্লক হয় ব্রেনে, সেটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক বলি আমরা। ইসকেমিক স্ট্রোক, স্ক্যামিং স্ট্রোক, হ্যাঁ স্ক্যামিং, হ্যাঁ, আমরা মানে জাস্ট ব্লাড ব্লক মেডিকেল ভাষায় বলি, মেডিকেল ভাষায় আমার না জানো ব্লাডটা আসলে ক্লট হয়ে যায়, জি, এক জি। ধরনের স্ট্রোক হয়। জি আর হচ্ছে আপনার পাইপ যদি ফেটে যায়, জি তাহলে কি হলো, পাইপ যদি ফেটে যায় ব্রেনে কিন্তু আপনার ব্লাড সাপ্লাই যাবে না, ঠিক আপনার বাসায় ঠিক পাবেন না পানি। ঠিক এরকম ব্রেন যদি আমাদের এরকম যে রক্তনালীটা ফেটে যায় অথবা রক্তনালী ব্লক হয়ে যায়, তখন কিন্তু আমাদের এই ব্রেনে যে সেলগুলো আছে সেটা কিন্তু ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যায়। যদি না আপনি 4.5 ঘন্টার মধ্যে না আসেন, তখন কিন্তু সেলগুলো ড্যামেজ হয়ে যায়। তখন আমরা এই জন্য আমরা বলি হ্যামোরেজিক স্ট্রোক, একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক, একটা হচ্ছে হ্যামোরেজিক তাহলে স্ট্রোক। এই যে ব্রেনে রক্ত ক্লট হয়ে যাচ্ছে বা ওটা যদি ফেটে যায়, আমরা বুঝবো কি করে 4.5 ঘন্টার মধ্যে যে নেব, এটা বুঝবো কি করে যেটা হয়েছে? এটা তো ভিতর, আমরা তো বুঝতে পারবো না। হ্যাঁ, আমি তো আপনার সেই আমরা যে বলেছেন যে লক্ষণগুলো আপনি জানতে হবে, জি, জি। যে বি ফার্স্ট বলে দিয়েছি, হ্যাঁ। ঠিক সেটা মনে রাখলে হবে। আপনি তখন দেখবেন হঠাৎ করে রোগী, এটা কি তখনই হবে নাকি এটা আগে থেকেই মনে করেন 2 দিন 5 দিন আগে থেকে হতে থাকে না লক্ষণ? এটা আসলে আগে থেকে বোঝা আসলে অসম্ভব একটি বিষয়। স্ট্রোক মানে সাডেন, হঠাৎ হবে। আপনি সকালবেলা দেখছেন আপনি খাওয়া দাওয়া করেছেন খুব ভালো, সকাল দিকে দেখছেন আপনি আস্তে আস্তে কি জানি আমার কথাটা জড়িয়ে যাচ্ছে, আমার মুখটা একটু বেঁকে যাচ্ছে, আমার হাতটা একটু অবশ হয়ে যাচ্ছে, আমি চোখে জানি ব্লারিং হচ্ছে, সাডেন সিভিয়ার হেডেক। আপনার এই জীবনে কখনো এই ব্যথা ছিলই না, আমার মনে হচ্ছে এটা থান্ডার ক্লাস হেডেক, এত হেডেক হচ্ছে আমি জীবনের একটা বজ্রপাতের মতো মাথা ব্যথা হচ্ছে। এখন আপনি হঠাৎ করে সাডেন ব্যথার সাথে বমি শুরু হয়ে গেছে, আপনার বডি দেখা যাচ্ছে আপনি কনভার্সন বলি আমরা, খিচুনি হয়ে যাচ্ছে, এবং অনেক সময় রোগী কিন্তু অজ্ঞান হয়ে যায়। তো এই ধরনের লক্ষণ যদি দেখা দেয় তখন কিন্তু আপনাকে সাসপেক্টেড স্ট্রোক করতে হবে, ভাবতে হবে। এবং অবশ্যই আপনাকে তখন আপনি যে টাইম ফ্রেমটা বলে দিয়েছি আপনি চেষ্টা করবেন বাসায় যাতে কোনোভাবে কিছু করবেন না। আপনি অনেকে আছে বাসায় অজ্ঞান হয়ে গেছে, সে হঠাৎ করে ডুব গিলতে পারছে না, এক হাতে ডান হাত ডান পা প্যারালাইসিস, আপনি তখন পানি দিলেন, এই পানি যদি আপনার কখনো লাংস যদি গিলতে না পারেন তখন কিন্তু লাংসে চলে যাবে, ফুসফুসে চলে যাবে, আরো খারাপ হবে। এবং এটা বলে অ্যাসপিরেশন নিউমোনিয়া, আপনি কিন্তু তখন ইনস্ট্যান্ট মারা যেতে পারেন। সো তখন এই জন্য আমি বলি, সবসময় বলি, স্ট্রোকের পেশেন্টদের আপনি কিছুই করা দরকার নেই, আপনি স্টিল আপনাকে 999 ফোন দিবেন, একটা অ্যাম্বুলেন্স ডাকবেন এবং হসপিটাল নেবেন। ডক্টর আপনাকে দেখে সেই বুঝতে হবে স্ট্রোক হয়েছে কিনা, এবং আপনাকে সিটি স্ক্যান এমআরআই যে হসপিটাল এখানে নিতে হবে। তার মানে আমি আপনার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে আমাদের ইয়াংদের মধ্যে এখনো অনেক প্রবণতা আছে যে চোখে একটু খারাপ লাগছে পরে দেখবো, এই করবো, এবং এইটার কারণেই হয়তো বা যে বেশি হয়তো বা মারাও যাচ্ছে মানুষ। হ্যাঁ, আমরা বুঝি না এবং সঠিকভাবে পদক্ষেপ জানিও না নিচ্ছি না, আমরা। ভাবছি কি আচ্ছা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো ওই কারণেই আমাদের হয়তো বা প্রবলেমগুলো হচ্ছে। তো দর্শক, আমি বলবো কি আপনারা আজকে যে প্রোগ্রামটা দেখছেন খুবই ইম্পর্টেন্ট, তারা সবসময় মনে রাখবেন যে এই যে প্রবলেমগুলোর মধ্যে যে আপনারা ফেস করছেন এবং বি ফাস্ট, যেভাবে ঠিক নাজমুল ভাই বললো, এই পদ্ধতিটা যদি আপনি মনে রাখেন, আপনার হয়তো বা মুখ বেঁকিয়ে যাচ্ছে বা আপনি হয়তো বা বি দিয়ে কি যেন বললেন, বি হচ্ছে ব্যালেন্সের প্রবলেম, ব্যালেন্সের প্রবলেম, আপনি ঠিক করে হাঁটতে পারছেন না বা আপনার হাত হয়তো বা উঠাতে পারছেন না, কথা জড়িয়ে যাচ্ছে, তখন আপনি কোনোভাবেই আপনি বাসায় একটা রোগীকে না রেখে পানি টানি না খাওয়ায়, আপনি যদি ইয়াং হন, আমি বলবো কি সেক্ষেত্রে অবশ্যই নিজে গাড়ি ড্রাইভ না করে, ড্রাইভার থাকলে ড্রাইভার বা একটা উবার বা একটা কোনো একটা আপনি একটা গাড়ি নিয়ে অবশ্যই চলে যাবেন, আপনি হসপিটালে চলে যাবেন, ইমার্জেন্সিতে চলে যাবেন, ডাক্তার উইল বি দ্য বেস্ট পারসন টু গাইড ইউ যে আপনার কি পরবর্তীতে করতে হবে। সেক্ষেত্রে আমি আপনার কাছে নাজমুল একটা জিনিস জানতে চাই, যেটা প্রথমে জিজ্ঞাসা করেছিলাম, স্ট্রোক আর হার্ট অ্যাটাকের মধ্যে ডিফারেন্সটা কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের হার্ট অ্যাটাক কিভাবে বুঝবো, স্ট্রোক কিভাবে বুঝবো, জি, আমি অলরেডি বলে দিয়েছি স্ট্রোকের লক্ষণগুলো কি। হার্ট অ্যাটাক আমরা জাস্ট আপনারা জানেনই, হার্ট মানে বুক, আমরা অনেক সময় সিনেমা দেখি, একটা রোগী আসলো, মানে একটা সিনেমার মধ্যে হঠাৎ করে বুকে ব্যথা হলো, সে অজ্ঞান হয়ে পড়ে গেল। না, আমরা দেখি না, আমরা হাত দিয়ে দিতে অজ্ঞানের পর মারা যায়, বাংলা সিনেমাতে আমরা আগে ছোটবেলায় যা দেখতাম। অ্যাকচুয়ালি এই সিনেমার যে এই কনসেপ্টটা কিন্তু আমি ভুল বলবো এই কারণে, হার্ট অ্যাটাক হলে ইউজুয়ালি চেস্ট পেন হয়, এই চেস্ট পেন আপনার দেখা যাচ্ছে গলা যাবে, সোয়েটিং হচ্ছে, এবং বাম হাতে ছড়িয়ে যাবে। ঠিক এটা যখন ভাববো আমরা, তখন আমরা হার্ট অ্যাটাক চিন্তা করবো। আর স্ট্রোক কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, সেকে আপনি ব্রেনে, হ্যাঁ ব্রেনে হবে। ব্রেনে হলে যেটা হবে সেটা আপনি হাত অবশ্য আপনি বলেছেন অলরেডি, আপনি এই অনুষ্ঠানে খুব অল্প সময় আপনি ক্যাচ করতে পেরেছেন, যে মুখ বাঁকা হয়ে যাচ্ছে, কথা বলতে সমস্যা হচ্ছে, আপনি চোখে দেখতে পারতেছেন না, তো দুইটা কিন্তু দুই রকম দেখছেন। হ্যাঁ, সো আমি এই প্রোগ্রামে বলতে চাই আপনারা কখনোই হার্ট স্ট্রোক এই কথাটা একদম ভুল ধারণা, আপনারা মনে রাখবেন এটা দিস ইজ হার্ট অ্যাটাক, আর ব্রেনে যেটা হবে সেটা হচ্ছে ব্রেন স্ট্রোক। জি, তো সেই ক্ষেত্রে আর যদি কিছু লক্ষণ বলতেন যে হার্ট অ্যাটাকের। হ্যাঁ, হার্ট অ্যাটাকে যেটা হবে সেটা হচ্ছে রোগীর মোস্ট অফ দ্য কেস দেখা যাচ্ছে তাদের অনেক সময় হাইপারটেনশন ছিল, উচ্চ রক্তচাপ ছিল,
তার ডায়াবেটিস ছিল, এরকম একটা লোক 40 ইয়ার্স এর পরে কখনো যদি আপনার কাছে আসে যে বুকে ব্যথা নেই স্যার, এবং বুকে ব্যথা আমরা সবসময় জানি যে আসলে বাম দিকে ব্যথা হয়, এটা একটা ভুল ধারণা। আমি আজও এই প্রোগ্রামে বলতে চাই, ব্যথাটা হবে একদম সেন্ট্রাল চেস্ট পেন, একদম মাঝখানে ব্যথা হবে। এবং সে তখন দেখবেন হাতটা আপনি এভাবে বুকে ধরে রাখছে। আমরা সময় থেকে হাতে যদি বুকে পাড়া দেয়, আপনি ফিল করেন যে হাতে যদি বুকে পাড়া দেয় কিরকম ব্যথা হবে, ঠিক সেম টাইপের ব্যথা হবে। এবং এই ব্যথার সাথে দেখবেন অনেক বেশি অনেক বেশি, এবং পেশেন্ট এরকম বলে যে আমার শ্বাস করছে, দম নিতে কষ্ট হচ্ছে, এবং দেখা যাচ্ছে তার চোয়ালে ব্যথা চলে আসে, বাম হাতে ব্যথা চলে আসে, সোয়েটিং হচ্ছে, এবং অনেক সময় রোগী বলে যে আমার মাথা ঘোরাচ্ছে। যদি এরকম হয় তাহলে এটা আমি হার্ট অ্যাটাক চিন্তা করতে হবে, এবং দুইটা ট্রিটমেন্ট এবং দুইটা হসপিটাল আলাদা। যদি হার্ট অ্যাটাক যদি হয় আপনি অবশ্যই একদম সিসিইউ, করোনারি কেয়ার ইউনিট, সেখানে চলে যাবেন। আর যদি স্ট্রোক যদি হয় সেটা অবশ্যই আপনাকে স্ট্রোক সেন্টার, যেখানে আইসিইউ আছে, সেখানে নেবেন। আইসিইউ তো সিসিইউ তো সব হসপিটালে থাকে নাকি? ইয়েস, সব হসপিটালে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় সব সময় থাকে না, কার্ডিয়াক কেয়ার সব জায়গায় থাকে না। যেমন আমি যদি বলি, বাংলাদেশে কয়েকটা হসপিটাল আছে, যেমন নিউরো সায়েন্স হসপিটাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, যেটা হচ্ছে আপনার আগারগাঁয়ে। এখানে ব্রেনের জন্য স্পেশাল হসপিটাল আছে, যাদের স্ট্রোক হয় তাহলে আপনারা ওই ধরনের হসপিটাল যাবেন। আর যদি দেখা যায় আমাদের হৃদরোগ যে হসপিটাল আছে, সেখানে হচ্ছে আমরা এনআইসিবিডি বলি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ হসপিটাল, সেখানে যাবেন। বাট এত কিছু মনে করেন যার নতুন হচ্ছে সে কিন্তু এত কিছু বুঝবে না, সেই ক্ষেত্রে কি যে কোনো হসপিটাল কাছের একটা ইমার্জেন্সিতে নিয়ে গেলে কি প্রাথমিক চিকিৎসা কি পাওয়া সম্ভব? হ্যাঁ, ডেফিনেটলি, কারণ আপনার ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আপনার একটা মফস্বল এরিয়াতে আছেন, হঠাৎ করে চেস্ট পেন হচ্ছে, আপনি যাবেন কোথায়? এক্স্যাক্টলি। ইউজুয়ালি আপনি লোকাল যে হসপিটাল আছে, অবশ্যই যেখানে আপনার লোকাল যে আপনাদের ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, উপজেলা হসপিটাল আছে, সে আপনাকে তখন অ্যাসেস করবে। যদি একটা ইসিজি করে দেখে যে হার্টের সমস্যা, তাহলে কিন্তু আমরা হার্ট অ্যাটাক বুঝে গেলাম। আর সে যদি মনে করে আপনাকে এখন সিটি স্ক্যান লাগবে, আপনার এমআরআই লাগবে, আপনার নিউরোলজিক্যাল লাগবে, তাহলে কিন্তু আপনাকে যে কোনো নিউরো চিকিৎসা হয়, স্ট্রোক যে চিকিৎসা হয়, সেখানে পাঠাবে। তবে সবচেয়ে আমি একটু নেগেটিভ কথা এই কারণে বলবো, এই যে আমি বললাম 4.5 ঘন্টার মধ্যে আসা হলে স্ট্রোকের চিকিৎসা করা যায়, কিন্তু এই ধরনের ফ্যাসিলিটি কয়জন পায়? সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখা যায় অনলি 20% পায়। 10 জনের মধ্যে 2 জন আসতে পারে 4.5 ঘন্টার মধ্যে, অ্যাবসলিউটলি, কারণ 80% আসতে পারে না। হ্যাঁ, মানে আমি গতকালকের আগের দিন আমরা তো যানজটে দেখেছি কি রকম, বিশেষ করে ঢাকার অবস্থা যদি বলি, আমি শুধু দেখছিলাম মানে কোনো যানজট না, রাস্তা বন্ধ করা, ওখান থেকে একটা অ্যাম্বুলেন্স দাঁড়ানো। আই ফেল্ট সো ব্যাড যে কিভাবে একটা মানুষ, এবং কোনো অ্যাম্বুলেন্স বাদ দিলেন, সে একটা বাসা থেকে তো মানুষ বের করে হসপিটাল পর্যন্ত যেতে পারবে না, তো তাহলে কি সম্ভব? ইনফ্যাক্ট আমি গত পরশুদিন দেখেছি সরকারি হসপিটালের 17টা আইসিইউ বন্ধ আছে কোনো না কোনো একটা কারণে। আপনি যদি দেখে থাকেন, গত পরশুদিনই আমি দেখেছি কোনো একটা কারণে, বা কিছু বা কাজ ফাংশন করছে না, এরকম কিছু। তো আমার মনে হয় এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যে বিশেষ করে আপনি যদি বলেন মফস্বলের কথা, যদি ঢাকায় তো মনে করেন আশেপাশে অনেক কিছু আছে, অনেক কিছু করা সম্ভব, বিশেষ কিন্তু ঢাকার বাইরে ওই ফ্যাসিলিটিসগুলো কিন্তু সব জায়গায় নাই। তো আমার মনে হয় দর্শক আপনারা বিশেষ করে, এবং ঢাকায় থাকলেও যে ফ্যাসিলিটি পাবেন সেটা না, কারণ হচ্ছে যেই যানজটের মধ্যে থাকবেন আপনি, রোগী ওখানেই শেষ, যে কি অবস্থা। যদি খুব বেশি কপাল যদি খুব বেশি খারাপ থাকে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই যে নিজের ডায়াবেটিসটা বা সুগারটা ঠিক আছে কিনা, উচ্চ রক্তচাপ বা লো কিনা, রক্তচাপ লো কিনা, এইগুলো কিন্তু এই নিজের প্রতি শিখতে হবে আসলে। হ্যাঁ, নিজের প্রতি যে যত্ন নেওয়া, মানসিক স্বাস্থ্যের পাশাপাশি ফিজিক্যালি যে আমাদের শারীরিক অবস্থা ঠিক আছে কিনা, এই নিজের অবস্থা কিন্তু নিজেরই নিতে হবে। বা বাসার যদি একজন যদি আপনারা একটু খেয়াল করে রাখেন, তাহলে হবে তো, বা একটু এল্ডারলি যারা আছে তাদেরকে গাইড করাও কিন্তু সহজ হবে। জি, নাজমুল ভাই, তাহলে আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই ঘুমের মধ্যে আমরা শুনি যে অনেকে মারা গিয়েছে, স্ট্রোক করে মারা গিয়েছে বা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, এটা যদি একটু ব্রিফলি বলতেন। আসলে কি দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ডায়াবেটিক পেশেন্ট এরকম যদি হয়, অনেক সময় তাদের ব্লাড গ্লুকোজ যদি ঘুমের মধ্যে কমে যায়, অনেকেই কিন্তু মারা যায়। আমরা কিন্তু বুঝতে পারি না, কারণ দেখা যাচ্ছে অনেক সময় সে ঘুমিয়ে আছে, ব্লাড সুগার লো হয়ে গেছে, হয়তো সে একা ছিল রুমের মধ্যে, তখন সুগার কমে গিয়ে কিন্তু সুগার কমে গিয়ে স্ট্রোক হতে পারে। এবং অনেক সময় দেখা যায় তার চেস্ট পেন ছিল, অনেক সময় ডায়াবেটিক পেশেন্টের বুকের ব্যথা, তাদের নিউরোপ্যাথি থাকে, দেখা যাচ্ছে বুকে ব্যথা হয়, সে মারা যায় কিন্তু পেইন হয় না, এরকমই হয়। এবং দেখা যাচ্ছে অনেক সময় ইউজুয়ালি দেখা যাচ্ছে স্ট্রোক গুলা হয় ইউজুয়ালি ভোরের দিকে, তখন আমাদের মানে মর্নিং এর দিকে আমরা যখন স্লিপে যাই, তখন আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, আমাদের মানে ওইটা হচ্ছে স্ট্রেসটা কমে আসে ঘুমিয়ে গেলে। কিন্তু যখন মর্নিং হয় আমাদের, তখন সকাল থেকে আমাদের হরমোন বেড়ে যায়। আচ্ছা, হরমোন জমবে অ্যাড্রেনালিন, আমরা বলি অ্যাড্রেনালিন যে হরমোন আছে সেটা বেড়ে যায়, এটা গেলে তখন ব্লাড প্রেশার বাড়ে, এবং তখন স্ট্রেস, মানে আমরা মর্নিং এ স্ট্রেস শুরু হয়, সকালে সারাদিন কাজ করতে হবে,
তো দেখা যাচ্ছে ওই সময় আমাদের স্ট্রোকগুলো বেশি হয়। তা আমরা এই জন্য অনেক সময় রাত্রে অনেক সময় মারা যায়, আমরা কিন্তু কজ পাই না কেন মারা গেছে। তখন আমরা আগের কাগজগুলো চেক করি, তার কি হার্টের সমস্যা ছিল, তাকে ডায়াবেটিক ছিল, সে কি আসলে ব্লাড প্রেশার ওষুধ ঠিক মতো খেত না, তখন কিন্তু একটা চান্স থাকে স্ট্রোক হওয়ার, মারা যাওয়ার একটা চান্স থাকে। জি, তো সেক্ষেত্রে আমরা অনেককে দেখেছি যে ইনফ্যাক্ট এরকম ছোট্ট একটা শিশি টাইপের একটা ওষুধ থাকে, অ্যাড্রিল বা এরকম কিছু একটা, যে যাদের উচ্চ রক্তচাপ হাই প্রেশার আছে তারা প্রতিদিন একটা করে খায়, এরকম কিছু একটা আমি দেখেছি, আমার শাশুড়িকে আমি দেখেছি। তো এটা কেন? এটা কি সবসময় মেনটেন করার জন্য? আর এবং আপনি যেটা বললেন যে অনেকে আজকে খাচ্ছে কালকে খাচ্ছে না, সো এই কারণেও দেখা যাচ্ছে একটা নর্মাল একটা পার্সন পুরা নর্মালি লাইফ লিড করছে, বাট হঠাৎ করে রক্তচাপ বেশি হয়ে গিয়েছে বা কোনো একটা কারণে যে মারা যাচ্ছে। তো যে এই আমরা যে বুঝতে পারি না এবং লাস্ট পর্যন্ত পরিণতি এরকম হয়, তো সেই ক্ষেত্রে যদি একটু কিছু বলতেন। হ্যাঁ, আমি জাস্ট এটা বলবো, আমাদের, আমি সবসময় একটা কথা বলি, ব্লাড প্রেশারের ওষুধ মানে হঠাৎ করে খেয়ে বন্ধ করে দিবেন, ইটস এ ক্রাইম। আপনি না খান সেটা ভালো, কারণ বডি, আপনি যখন একটা ব্লাড প্রেশারের ওষুধ খাবেন, হার্ট কিন্তু বুঝে ফেলে যে আমি রেগুলার খাচ্ছি, ওষুধ খাচ্ছি, আমি একটা রিদমে আছি, ইউজড হয়ে যায়। যখন আপনি হঠাৎ করে বন্ধ করলেন, আজকে ঠিক আছে 2 দিন ভুলে গেছি, তখন করে কি সে ওভার শুট করে, যেন আপনি আমাকে খাবার দেননি, তখন হার্টের রেট বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, এবং এই ব্লাড প্রেশার যখন বেড়ে যাবে, রক্তনালী চাপ খাবে, তখন আপনি স্ট্রোক হবে, আপনার খারাপ হবে। সো এই জন্য আপনি কখনোই ব্লাড প্রেশারের ওষুধ অফ করবেন না, মোস্ট অফ দ্য টাইম। মানে মানুষ ভাবে যে আমি 140 মোর দেন 90 ছিল, ওষুধ খেয়েছি, এখন 120 হয়ে গেছে, ওকে আমি ওষুধ দিলাম বন্ধ করে। এই যে ভুলটা করলেন আপনি, তখন আস্তে আস্তে এটা কিন্তু সেকেন্ডারি ওভারশুট করে আপনাকে স্ট্রোক হবে। এবং এই কারণে দেখেছি যে যারা খায় এই ওষুধটা তারা দেখি অলওয়েজ ইটস কন্টিনিউ খেতেই আছেন, কি ব্যাপার জীবনে কমে না, সবসময় খাই কেন, এরকম একটা। জানতে চাই যে হার্ট অ্যাটাকের জন্য একটা রোগী কোন ডক্টরের কাছে যাবে এবং একটা রোগী স্ট্রোকের জন্য কোন ডক্টরের কাছে যাবে? হ্যাঁ, এটাও আসলে আমার জানা দরকার। অনেক সময় আমরা যদি মনে করি চেস্ট পেন হয়েছে, বুক ব্যথা হচ্ছে, আপনি হাঁটলেই বুকে ব্যথা হচ্ছে, অবশ্যই আপনি একজন কার্ডিওলজিস্টের কাছে যাবেন। জি, বাংলা যদি বলি আমি হৃদরোগ বিশেষজ্ঞ। আর যদি মনে করেন না আপনার হেডেক হচ্ছে, আপনার কথা আটকে যাচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে, হাত পা অবশ মনে হচ্ছে, হাত পা ঝিমঝিম মনে হচ্ছে, আপনি যখন দাঁড়াচ্ছেন একটু ডিজি মনে হচ্ছে, আপনার ভার্টিগো হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, যদি এরকম হয় অবশ্যই একজন নিউরোলজিস্টের কাছে যাবেন। আমরা বলি অনেক সময় যে এটা ব্রেন ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ। জি, সো আমরা এটা আসলে এইটা সবাই জানা দরকার আসলে। অ্যাবসলিউটলি। এবং সেক্ষেত্রে একটু বলতে চাই যে কারো যদি স্ট্রোক হয়ে যায়, এবং অনেক সময় কিন্তু শুনি অনেকবার স্ট্রোক হয়েছে, কয়েকবার স্ট্রোক হয়েছে, এবং সেই স্ট্রোকের ফলে তার কিন্তু ডেফিনেটলি, যেহেতু নিউরোলজিস্ট মানে কোষের যেই বা নার্ভের যেই কিছু রিলেটেড থাকে, তো অনেক সময় কিন্তু সে পরে আর ঠিক করে কথা বলতে পারে না, বা একটু অনেক কাছে ভুলে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। এবং সেক্ষেত্রে কি সেই ওখান থেকে কি মানসিক কোনো সমস্যা হওয়ার, মানে আফটার স্ট্রোক হওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা? হ্যাঁ, এটা একটু সুন্দর কোশ্চেন করেছেন। অনেক সময় দেখা যায় আমাদের স্ট্রোক হয়, স্ট্রোক হওয়ার ফলে দেখা যাচ্ছে তার স্ট্রোকে আমাদের ব্রেনে একটা সেন্টার আছে, আমাদের ব্রেনের সেন্টার বলতে বিহেভিয়ার সেন্টার, ইমোশনাল সেন্টার, এটা বলি ফ্রন্টাল লোব। আমাদের অনেকগুলো লোব থাকে ব্রেনের মধ্যে, সেই ফ্রন্টাল লোবের মধ্যে এই ব্রেনে আমাদের বিহেভিয়ার সেন্টার থাকে। যদি ওইখানে কোনো স্ট্রোক হয়, সে আচরণ করবে একটু তার মানে অ্যাবনর্মাল আচরণ করবে। সে হয়তো দেখা যাচ্ছে একা একা কথা বলতেছে, অনেক সময় দেখা যাচ্ছে সে এমনি হাত গ্রাসপিং করতেছে এবং সে হাসতেছে একা একা। তাহলে কিন্তু অনেক সময় তখন কিন্তু আমাদের রোগীরা চিন্তা করে আসলে তাকে মনে হয় এটা ভূতে ধরেছে, অথবা কেউ হয়তো জিনে ধরেছে, সেই জন্য এই বিহেভিয়ার করছে। সো তখন কিন্তু আপনারা অবশ্যই একজন ডক্টর কাছে যাবেন। এটা হতে পারে মানসিক ডক্টর, হতে পারে আমাদের ব্রেন ডক্টর, তারা বোঝে না। অনেক সময় আমাদের কাছে এরকম হয়, আমরা ব্রেনের ডক্টর, তখন কিন্তু দেখা যায় মনে করে কি আমি আসলে মানসিক ডক্টর, মানে মনের ডক্টর, বিকজ নিউরোলজিস্ট ভেবে চলে আসে আমাদের কাছে। জি জি জি। তখন কিন্তু আমরা অবশ্যই সিটি স্ক্যান, এমআরআই, দুইটা পরীক্ষা আছে ব্রেন, তখন আমরা দেখি স্ট্রোক হয়েছে কিনা, কোনো ব্রেনে কোনো টিউমার হয়েছে। যদি দেখি যে না, অ্যাবসলিউটলি নরমাল, তখন আমরা চিন্তা করি এটা আমার সাবজেক্ট না, আমরা তখন মানসিক ডাক্তার কাছে পাঠিয়ে দিই। সো এই জন্য আপনি নিউরোলজিস্ট, আপনার কাছে আমি একটা কোয়েশ্চেন করতেই চাই। হ্যাঁ, বিশেষ করে আমি আমাদের প্রোগ্রামের মাধ্যমে অনেক সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্টের কাছে একটা কমপ্লেন শুনেছি যে ডক্টরদের কাছে গেলে বেশিরভাগ ডক্টররা কখনো সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্টের কাছে পাঠায় না। ইজ ইট সো? আসলে পাঠানোর জিনিসটা তা না। আমি যে প্র্যাকটিসে ফেস করি, আমি যখন দেখি রোগী অনেক সময় আসলে কি সে মেলিঙ্গারিং করতেছে, সে কি ভান করতেছে, অথবা অনেক সময় দেখি যে না সে হ্যাঁ, অনেক সময় আছে যে মানে অনেক সময় স্ট্রেস হলে আপনি কথা বন্ধ হয়ে যেতে পারে, ইভেন সে চোখেও দেখে না। But that's not fakeness, that's a real thing. মানে অনেক সময় যেটা হয়, স্ট্রেস হলে
আপনি যখন দেখেছে অনেক সময় সাডেন কারো হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া লেগেছে, অথবা আপনার একটা লোক মারা গিয়েছে, আপনি সাডেন একটা সে খারাপ একটা নিউজ শুনেছে, তখন কি ব্রেনের তার ফাংশনটা ফাংশনাল সব ঠিক আছে, ব্রেন স্ট্রোক হয় না, কিছু হয় না, তখন সে নিউরনাল একদম শকে চলে যায়। মানে এটা নিউরন মানে কি আমাদের নার্ভ গুলা বন্ধ হয়ে যায়, তখন সে আচরণ করতে এক হাত এক পা উঠাতে পারতেছে না, কথা বলতে পারতেছে না। কিন্তু আমরা দেখছি সিটি স্ক্যান করলাম সব নর্মাল, কিন্তু অ্যাকচুয়ালি তখন তাকে কাউন্সিলিং এর মাধ্যমে, যে আপনি কিছু হয়নি, আমরা সব রিপোর্ট নর্মাল পেয়েছি, তাকে কাউন্সিলিং এর মাধ্যমে তখন কিন্তু সে সম্পূর্ণ সে সুস্থ হয়। তখন কিন্তু আমাদের সাইকিয়াট্রিস্টের প্রয়োজন হয় বা সাইকোলজিস্টের প্রয়োজন হয়, কাউন্সিলিং সাইকোলজিস্ট লাগতে পারে, কাউন্সিলিং লাগতে পারে। তো এই জন্য আমরা, আপনি যে কথাটা কোশ্চেনটা বলেছিলেন যে আসলে অনেক সময় আমরা তাদের কাছে পাঠাই না, ওটা পাঠায় না তা না, আমি যদি বলি তাকে যে আপনার তো মানসিক সমস্যা, আপনি ওই ডাক্তারকে, মানসিক ডাক্তার কাছে যান, সে বলছে না না আমার তো কোনো মনের রোগ হয় না, আমি কেন পাগল ডাক্তার যাব? মানে এই জিনিসটা না বাংলাদেশে এখনো হয়নি। তবে এখন যেহেতু আমাদের দেশে স্ট্রেস বেড়ে গেছে, কিন্তু আছে মানুষ, এখন অ্যাংজাইটি বেড়ে গেছে, ডিপ্রেশন বেড়ে গেছে, এখন মানুষ বোঝে আসলে, এখন তারা বোঝে, কিন্তু মোস্ট অফ যেতে চায় না। এটা আসলে আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন আপনার কাছে করতে চাই, যে আমি নিজেও দেখেছি যে খুব একটা ল্যাকিংস থাকে, যেমন মনে করেন বিশেষ করে আমাদের যাদের মানসিক সমস্যা কোনো মানুষের মধ্যে যদি থাকে এবং শারীরিক সমস্যাও থাকে, অনেকগুলো ডাক্তার, কিন্তু ডিফারেন্ট ডক্টরের কাছে তার যাওয়া লাগছে। দেখেন কার্ডিওলজিস্ট, হার্টের প্রবলেম হলে কার্ডিওলজিস্টের কাছে যাওয়া লাগছে, বা আমি যদি ধরি ব্রেন স্ট্রোক হয়েছে, তার নিউরোলজিস্টের কাছে সে যাচ্ছে, সেখান থেকে হয়তো তার একটা সমস্যা হচ্ছে, সে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যাচ্ছে, এবং হয়তো তার মেডিসিনের কোনো একটা ডক্টরের কাছেও তার যাওয়া লাগছে, কোনো কিছু যাওয়া লাগছে। বাট এই কমিউনিকেশনটা ডাক্তারদের কাছে যেহেতু হয় না, মনে করেন এক একটা ডক্টর এক একটার দিকে, এবং অনেকে দেখেছি যে কিছু কিছু ডাক্তার এত বিজি, কিছু কিছু তো খুব যে এত, কিন্তু তার একটা মেডিকেল হিস্ট্রি তো অনেক, একটা রোগীর দেখার সময় হয় না, বা রোগী হয়তো বা ঠিক করে ডক্টরের কাছে বলতে পারেনি, তার ল্যাকিংসের কারণে বলতে পারেনি। তো ডক্টর তো যদি স্পেসিফিকেশন যদি না জানে, সে তো একটু ঠিক করে ট্রিটমেন্ট দিতে পারবে না। সেই ক্ষেত্রে আপনারা কি কোনো প্রবলেম ফেস করেন কিনা? অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় কি, যারা একটু বিজি ফিজিশিয়ান, আপনি যেহেতু আপনার একটা প্রফেশন আছেন, দেখা যাচ্ছে অনেক সময় তার চেম্বার রুগী আছে ধরেন 30টা 40টা 50টা, তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে প্রত্যেকটা কাগজ দেখা। তো অনেক ডক্টররা দেখা যাচ্ছে তাদের কাছে অনেক ডক্টরও থাকে, মানে জুনিয়র ডক্টর থাকে, তারা যে কেসটা সাজিয়ে দেয় আপনাদের মতো আর কি, জাস্ট তখন কিন্তু ভেরি ইজি হয়ে যায়। হ্যাঁ, আমি এখন কিন্তু বড় বড় বেশিরভাগ ডক্টরের কাছে দেখেছি যে তাদের কিন্তু জুনিয়র ডক্টর 2-3 জন থাকে, তারা কিন্তু সব চেক করে তারপরে মেইন ডক্টরের কাছে পাঠায়। তখন দেখা যায় কি, আপনি যদি আমরা অনেক সময় আমাদের প্রেসক্রিপশনের মধ্যে ডায়াগনোসিস লেখা থাকে কিরকম, তার হার্টের সমস্যা আছে, তার স্ট্রোক আছে, সে আমরা আগের কাগজগুলো দেখি, তো তখন দেখা যায় হ্যাঁ এটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে মাল্টিডিসিপ্লিনারি ডক্টরকে যদি সমস্যা থাকে দেখাতে হয়। আমি যেটা নিউরোলজিস্ট, আমার কাছে অনেক সময় রোগী আছেন হার্টের ওষুধ পাচ্ছে, কিডনির ওষুধ পাচ্ছে, এবং কিছু ডিপ্রেশন ওষুধ পাচ্ছে, তখন কিন্তু আমাদের একটু সময় লাগে, তারপর আমরা নিজেরা চেষ্টা করি যত সম্ভব খুব অল্প সময়ের মধ্যে এটাকে সেট করে দেওয়া যায়। অ্যাবসলিউটলি। এবং দর্শক, সেক্ষেত্রে আমি বলি, যেহেতু আমি আমার নিজের ফ্যামিলি প্রবলেমের কাছ থেকে দেখেছি, আমার শাশুড়ির কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, তার নিউরোলজিক্যাল কিছু প্রবলেম একটা সময় তার দেখা গিয়েছে, এবং হাই প্রেশার, ডায়াবেটিস, আ লট অফ থিংস। সো ওখানে আমি থেকে প্রত্যেকটা ডক্টরের কাছে যে ওনাকে কথা বলতে দিতাম, আমি আগে বলতাম যে এটা প্রবলেম, তারপর ওনাকে আমি বলতে দিতাম যে এবার আপনি বলেন, কারণ এত সমস্যা। সো আপনি যদি আপনার ফ্যামিলিতে এরকম কোনো পার্সন যদি থাকে যার এরকম মাল্টিপল সমস্যা, অবশ্যই সাথে একজনকে রাখা উচিত যে তার এই ব্যাপারগুলো হ্যান্ডেল করতে পারবে। নাহলে আমি বলবো, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, ইটস ভেরি ডিফিকাল্ট টু মেনটেন। মানে সেক্ষেত্রে এই ছোট এই অসাবধানতার কারণে যে কত বড় একটা জিনিস হয়ে যেতে পারে আপনার হয়তো বুঝবেনই না। ওয়েল, নাজমুল ভাই, আপনার কাছে আমি এবার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস জানতে চাইবো, যে স্ট্রোকের রোগের চিকিৎসা কি, সেটা হসপিটালে বলেন বা হসপিটাল থেকে আসার পর বলেন না কেন, আপনি একটু যদি আমাকে বলতেন। হ্যাঁ, আসলে আপনি যখন স্ট্রোকটা চিনে ফেললেন, আপনি একটা হসপিটালে নিলেন, তো আমরা যেটা করি, প্রথমে একটা সিটি স্ক্যান এমআরআই করে কনফার্ম করি ইটস এ ব্লিডিং, অথবা আপনাকে রক্তনালী বন্ধ হয়েছে কিনা। যদি আপনি রক্তনালী বন্ধ হয়, তখন আমরা 4.5 ঘন্টার মধ্যে আসলে একটা ইনজেকশন দিয়ে দিই, এটা খুলে যায়। ইন কেস আপনি যদি পরে আসেন, তাহলে কি হবে, তাহলে আপনার কিছু ইরিভার্সাল ড্যামেজ হয়ে যাবে। তখন আমরা যে ক্লট যাতে না হয় সে ওষুধ দিই, এবং তার অন্যান্য সমস্যা যেমন ব্লাড প্রেশার কমানোর জন্য ওষুধ দিই, ডায়াবেটিস কমানোর জন্য ওষুধ দিই। এবং স্ট্রোক যাওয়ার পরে যে অনেক সময় রোগী প্যারালাইজ হয়ে যায়, তাদেরকে অবশ্যই ফিজিওথেরাপি দিতে হবে। আমি কথাটা এই কারণে বলবো, অনেক সময় দেখা যায় রোগী চিকিৎসা নেই ঠিকই, কিন্তু তার মাসেল যে প্যারালাইসিস হয়ে গেছে, আপনি সেটাকে যদি মানে থেরাপি না দেন, ফিজিওথেরাপি, তখন কিন্তু মাসেলগুলো ওয়েস্টেড হয়ে যায়, এবং হাত পা এবং গুটে আসে, কন্ট্রাকচার হয়ে যায়, এবং এটা ফ্রোজেন শোল্ডার হয়ে যায়, শোল্ডার লেগে যায়, পা গুটি আসে, তখন কিন্তু আরো কঠিন হয়ে যায়। এই যে ফিজিওথেরাপির কথাটা বলছেন, অনেকের হয়তো বা দেখা যায় কি লোক নাই, হসপিটালে যেতে পারবে না বা অ্যাফোর্ড করতে পারবে না, এই ফিজিওথেরাপিটা কি বাসায় কেউ কি শিখে কি বাসায় কি দেওয়া সম্ভব কিনা? হ্যাঁ, অনেক সময় দেখা যায় এরকম হয়, রোগী থাকে আপনার 8-10 তলার উপরে, হ্যাঁ, 2 নম্বর অনেক দূরে থাকে,
মফস্বল থাকে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তখন আমরা বলি যে আসলে বাসায় আপনার নিজেরাও করবেন, সাথে ফিজিওথেরাপিস্ট এনে যদি করা হয় সেটাও গুড, কিন্তু আপনাকে যা করতে হবে প্রথম 2-3 মাসের মধ্যেই করতে হবে। আপনি পরে অনেক টাকা খরচ করে লাভ নেই। কারণ কি প্রথম খুব ভালো রেসপন্স করে, প্রথম 3 মাস ট্রিটমেন্ট খুব ভালো রেসপন্স করে। আর আরেকটা যে কথাটা বলা হয় না, আর যদি কোনো আমরা যখন সিটি স্ক্যান দেখি হ্যামোরেজ যদি থাকে, ব্লিডিং যদি থাকে, তখন কিন্তু অনেক সময় রোগীর আইসিইউ প্রয়োজন হতে পারে। এবং অনেক সময় আমাদের সাথে নিউরো সার্জন কোলাবোরেশনের মাধ্যমে যদি মনে হয় ব্লিডিং অনেক বেশি রোগী, তখন কিন্তু দেখা যায় তার ব্রেনের অপারেশন লাগে। আচ্ছা, তো স্ট্রোকের রোগীদের মাঝে মাঝে অপারেশন লাগে, সেটা নিউরোসার্জন করে লাগবে। ওকে, আমি আগে জানতাম নিউরোলজিস্ট আর নিউরোসার্জন এক। না না না, এটা দুটো So, আলাদা জিনিস। আলাদা, হ্যাঁ, এখন বুঝতে পারছি আপনার সাথে কথা বলে আলাদা আলাদা ভাবে। অ্যাকচুয়ালি মনে করেন একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, এক একজন এক্সপার্টিস তো এক একটা। ডক্টর অবশ্যই মনে করেন, আমি লিগ্যাল সাইডটা দেখি, আমি একজন লয়ার। সো যতই একজন প্রাথমিক ধারণা থাকুক না কেন ল নিয়ে, সে কিন্তু পুরাটা কিন্তু একজন লয়ারের কাছে যেতে হবে একটা প্রবলেম জন্য। সো এবং জান নিয়ে তো কোনোভাবেই এক্সপেরিমেন্ট করা সম্ভব না, আপনার যেতেই হবে প্রপার ডক্টরের কাছে যেতে হবে। যে আমি যেটা বললাম, এই যে 4.5 ঘন্টার কথাটা আপনি বারবার বলছেন, এই 4.5 ঘন্টা যদি সে একজন প্রপার ডক্টরের কাছে না যেয়ে, আপনি যেটা বললাম, বা অন্য একটা হসপিটালে চলে যায়, তাহলে কিন্তু টাইম কিল হচ্ছে এবং প্রবলেম আরো বেশি বাড়তে থাকবে। আপনি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, যে ব্রেনের রক্ত যে ক্লট হয়ে যায়, অনেকে যে আমরা দেখি যে ব্লাড থিনার খায়, এটা কি ক্লটের জন্যই খায়? হ্যাঁ, আসলে আমি যেটা বললাম আর কি, যদি 4.5 ঘন্টার মধ্যে আসে তখন আমরা একটা ক্লটটাকে লাইসিস করার জন্য ওষুধ দিই, ভাঙার জন্য। কিন্তু যদি পরে আসে তখন আপনি কি করবেন, যাতে করে ক্লট আর বড় না হয়, যাতে নেক্সট যাতে আর স্ট্রোক না হয়, তখন কিন্তু আপনারা জানেন, অনেক নাম শুনেছেন, অ্যাসপিরিন, ইকোস্পিরিন যে ট্যাবলেট আছে, ব্লাড এই আমি অ্যাসপিরিনের কথা বলছিলাম, কি একটা যেন বললাম, অ্যাসপিরিনের কথা বলছিলাম। ওটা যদি আমরা নেক্সট জাতীয় স্ট্রোক যাতে না হয়, ওইটা প্রিভেনশন করার জন্য আমরা কিন্তু এই অ্যাসপিরিন জাতীয় ওষুধ দিয়ে দিই। কিন্তু আমি আজকে প্রোগ্রামের মাধ্যমে বলতে চাচ্ছি, যদি হ্যামোরেজিক স্ট্রোক হয়, ব্লিডিং যদি থাকে, তখন কিন্তু এটা দেওয়াই যাবে না। আচ্ছা, সেই জন্যই আমাদের কিন্তু সিটি স্ক্যানটা খুব দরকার। এই জন্য আমাদের অনেক রোগী করে স্ট্রোকের লক্ষণ দেখা দিলেই অ্যাসপিরিন খাওয়াই দেয়, তখন কিন্তু হিতে বিপরীত হবে, আপনার ব্লিডিংটা বেড়ে যাবে। আচ্ছা, এই জন্য আপনাকে আমি বলছি, স্ট্রোকের চিকিৎসা কখনো বাসায় করবেন না, সেটা অবশ্যই একজন নিউরোলজিস্ট অথবা বা একজন মেডিকেল যে ডক্টর আছে, তিনি যদি সিটি স্ক্যান দেখে, ওই রিপোর্টটা দেখে তারপর সে অ্যাসপিরিন দিবেন, নাকি আসলে আমরা অপারেশন দিকে যাব, নাকি হসপিটালে রেখে চিকিৎসা করবো। আচ্ছা, আমরা অনেক সময় দেখি আসলে বৃষ্টি হওয়ার আগে দেখবেন আপনি একটা ঝড় হচ্ছে, মেঘের মতো হয়ে যাচ্ছে, কালো হচ্ছে, তারপর কিন্তু বৃষ্টিটা আসে। ঠিক আমাদের স্ট্রোক হওয়ার আগে কিছু লক্ষণ আছে, সে মানে আমি যে লক্ষণগুলো বলেছিলাম, আমার মুখ বাঁকা হয়ে যাওয়া, কথা বলতে সমস্যা হওয়া, চোখে দেখতে সমস্যা, এই সমস্যাগুলো যদি কখনো আপনার মনে হয় সকাল দিকে হয়েছে, আপনি দেখবেন 1 ঘন্টা পর ভালো হয়ে গেছেন, সেটা ইন্ডিকেট করে আপনাকে স্ট্রোক হবে। আচ্ছা, এটাই হচ্ছে মিনি স্ট্রোক। মানে আপনি এটা 1 ঘন্টার মধ্যে ভালো হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে এটাই হচ্ছে আপনার মেঘের মতো, কিন্তু আপনি 24 ঘন্টা পরে সেই আপনার ঝড় নিয়ে আসবে। তাহলে এই মিনি স্ট্রোক হলে একটা মানুষ, মানে এই লক্ষণগুলো যদি দেখা যায়, 1 ঘন্টা পর ভালো হয়ে গেল, সে কি করবে? সে সাথে সাথে চিকিৎসকের কাছে যাবে, নাকি বাসায় কোনো কিছু করবে? না, আমরা যে এই ভুলটা করবেন না, আসলে আমরা অবশ্যই আমাদের চিকিৎসকের কাছে যাবে। আমাকে তো অনেক সময় আসে, বলে যে আমি সকাল দিকে একটু ঘোরা দেখছিলাম, এখন আবার ঠিক হয়ে গেছি। অনেক সময় দেখা যাচ্ছে আমার হাতটা নাড়াতে পারতেছিলাম না, আবার আধা ঘন্টা পর ঠিক হয়ে গেছি। কথা একটু আমার জ্বরে আসছিল, সেটা আমি ঠিক হয়ে গেছি। তখন আমরা ভেবে নিই তার একটা ছোট একটি ব্লাড ক্লট ছিল, সেটা অটোমেটিকলি ডিজলিউশন হয়ে গেছে, মানে আপনার ঠিক হয়ে গেছে। কিন্তু প্রসেসটা কিন্তু ঠিকই আছে, সে কিন্তু আবার আসবে বড় করে। জাস্ট এই কারণে অবশ্যই ডক্টর কাছে যাবেন, ডক্টর আপনাকে বের করবে এটাকে হার্ট থেকে কোনো ক্লট চলে গেছে, নাকি আমাদের নেকে যে ব্লাড ভেসেল থেকে সেখান থেকে আপনার স্ট্রোক হয়েছে। তখন সে কারণটা নির্ণয় করতে হবে, নাকি আপনার ডায়াবেটিস ছিল, নাকি আপনার প্রেশার ছিল, কোলেস্টেরল। তখন কিন্তু আমরা কারণটা বের করি, কারণ আপনি মিনিস্ট্রি যদি আপনি ধরতে পারেন, আপনি যদি আর্লি ট্রিটমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আমরা স্ট্রোকটাকে প্রিভেন্ট করতে পারবো। জি, দ্যাটস ওয়াই আপনাকে জানতে হবে যে মিনি স্ট্রোক যদি থাকে, অবশ্যই হসপিটালে ডক্টরকে যাবো, ডক্টর আপনাকে বের করে দিবে কেন হয়েছে। আচ্ছা, মাথা ব্যথার সাথে কি কোনো স্ট্রোকের বা কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, অনেক সময় এক ধরনের হ্যামোরেজ ব্লিডিং হয় ব্রেনের মধ্যে, সেটা বলে আমরা সাব অ্যারাকনয়েড হ্যামোরেজ। ব্রেনের পাশে যে আমাদের লেয়ার থাকে, সেইখানে যদি কোনো ব্লিডিং হয়, তখন আমি আগেই বলেছি যে প্রচন্ড মাথা ব্যথা হবে, যে ব্যথা আপনার কোনোদিন ছিল না। আমার কাছে মনে হবে একটা ঠান্ডা ক্লাপসে হেডেক আমরা বলি। সেখান থেকে অনেকের আমরা দেখি যে মাইগ্রেনের ব্যথা আছে, সেক্ষেত্রে বুঝবে কি করে? ইউজুয়ালি মাইগ্রেনের ব্যথা সাডেন হবে না। আপনি অল্প লোকে ব্যথা হচ্ছে, 1 মাস ধরে ব্যথা হচ্ছে, আমার মাথা ব্যথা এক পাশে হবে। মাইগ্রেন যেটা বলে সেটা আধকপালি ব্যথা বলি আমরা, মানে অর্ধেকে ব্যথা হবে। তখন তার সাথে বমি হতে পারে,
এবং দেখা যাচ্ছে রোগী আমরা লাইটে তাকাতে পারতেছে না, তারপর সে অন্ধকার রুম পছন্দ করে, লাইট অফ করে শুয়ে থাকে, এটা হচ্ছে মাইগ্রেনের ব্যথা, সে লং টার্ম হবে। আর এই সাবরেকনাল হ্যামোরেজ ব্যথা হবে সেটা সাডেন হবে, যে কারণে ছিল না, বিদ্যুৎ চমকানোর মতন অবস্থা হবে, আপনি অনেক সময় রোগী অজ্ঞান হয়ে যায় এবং বমি হয় এবং আনকনসিয়াস হয়ে যায় এবং অনেক সময় খিঁচুনি হতে পারে, তখন কিন্তু অবশ্যই ডক্টর কাছে যাবেন। জি, আমি একটা জিনিস আমার নিজের জন্য জানতে চাই আপনার কাছে। আমার এরকম দুইবার হয়েছে, একটা হচ্ছে আই থিঙ্ক 2-3 বছর আগে, আর একবার হচ্ছে 1 বছর আগে। আমি সাডেনলি আমার হঠাৎ করে একটা জায়গায় খুব নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, হতে হতে ইনফ্যাক্ট দুইবারই মনে হয় আমি জিম করে এসেছি বা এরকম কিছু করে এসেছি। যখন আমি এবং দুইবারই আমি লিফটে ছিলাম এবং লিফটে এসে আমার খুব খারাপ লাগছে। তখন আমি রুমে যাব এবং এসে আমি লিফট থেকে আসতে আসতেই পাশে আসতে আসতে দুইবারই আমি কোলাপস করেছি, পুরো ফেন্ট হয়ে গেছি। মানে কোলাপস করি, ফেন্ট হয়নি, মানে পড়ে গেছি। ব্ল্যাকআউট হয়ে হ্যাঁ, অন্ধকার লেগেছিল আপনার? হ্যাঁ, মানে আমি হয়তো বা 30 সেকেন্ড বা 15 সেকেন্ড, আমি কিছু আমার মনে নাই, শুয়ে থাকার পরে আই থিঙ্ক 10-15 মিনিট পরে একবার হয়তো বা আমি থ্রো আপ করেছি, একবার করিনি। তারপরে আমার আস্তে আস্তে জ্ঞান এসেছে এবং তারপরে আই ওয়াজ টোটালি ফাইন। এটা কেন হতো? আসলে আপনার যেটা আপনার খিচুনি হয়নি বা টাং বাইট হয়নি না। আচ্ছা, আপনার যেটা হয়েছে আমরা বলি সিনকোপাল অ্যাটাক, সিনকোপ। এটা হচ্ছে কোনো কারণে আপনি অনেকক্ষণ জিমে ছিলেন অথবা দাঁড়িয়ে ছিলেন অনেকক্ষণ, তখন ব্লাড গুলো সব পায়ে চলে আসে, তখন ব্রেন সাডেন অল্প সময়ের জন্য ব্লাড পায়নি, যার কারণে আপনি একটু ব্ল্যাক আউট হয়েছেন, আপনি একটু পড়ে গেছিলেন, সেটা আবার ঠিক হয়ে গেছে অটোমেটিকলি। কিন্তু যদি এটা খিচুনি হতো, স্ট্রোক হতো, আপনি কখনোই রিকভার করতেন না, সেটা মোর দেন 5 মিনিটস লাগতো বা একদিকে আপনি অবশ থাকতো। এটা 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 আমরা নিউরোলজিক্যাল বলবো না, এটা কোনো কারণে আপনি এটা বলি সিনকোপাল অ্যাটাক, কোনো কারণে আপনার ব্লাড সাপ্লাই কমে গেছিল ওই সময়, জাস্ট আপনার এই জন্য ঠিক হয়ে গেছে। এবং আমি দুইবারই বিছানায় শোয়ার পরে, মানে একবার তো পড়ে গিয়েছিলাম, ভাগ্যিস তখন আমার সাথে আমার হাজবেন্ড ছিল, আমাকে বিছানায় শোয়ানোর পর আমি বুঝতে পারছি আমি ঠিক আছে, আমি উঠিনি, আমি আমি চুপ করে শুয়েছিলাম, আমি লেট মি রেস্ট প্রপারলি, দেন আমি উঠি। এবং তারপরে তো আমি এই যে এখন আমি বলি, তারপরে আমি গিয়েছি কার্ডিওলজিস্টের কাছে গিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট, ঠিক আছে, ঠিক আছে গেছি। আচ্ছা, নাকি আমি নিউরোলজিস্টের কাছে যাওয়া ছিল? আপনার যে প্রবলেমটা হয়েছে, আপনার কাছে মনে হয় নিউরোলজির কাছে যাই, হ্যাঁ, এটা আমরা দুজনে ডিল করতে পারি, কার্ডিওলজিস্ট ডিল করে, নিউরোলজিস্ট ডিল করে, যেহেতু আপনি অজ্ঞান হয়ে গেছেন। তো অজ্ঞান কথা আসলে কিন্তু আমাদের ব্রেন চলে আসে, কিন্তু আপনার হয়তো ওই সময় ব্লাড কমে গেছিল, আর ব্রেন ব্লাড সাপ্লাই পায়নি, কেন হয় কার্ডিয়াক কন্ট্রাকশন কমে গেছিল, অথবা আপনার পায়ে কোনো ব্লাড অনেকক্ষণ আটকে ছিল, এই জন্য আপনি এটা বলে সিনকোপ, এটা এই জন্য রিকভার হয়ে গেছেন। কিন্তু আপনি নিউরোলজিক্যাল যদি হতো, আপনি কিন্তু রিকভার হতেন না, আপনার দেখছে এক হাত প্যারালাইজ থাকতো, মুখ বাঁকা থাকতো, পা প্যারালাইজ থাকতো, অথবা আপনার যেটা হয়তো আপনার যেটা আমরা বলি এপিলেপসি, খিচুনি হলে কিন্তু অজ্ঞান হয়ে যায়, তখন আপনার অনেক টাং বাইট, জিহ্বা কামড় থাকে দেয়, আপনার অনেক সময় নাক দিয়ে মুখ দিয়ে ফেনা আসে, এগুলো আপনি যেহেতু আসেনি, সো আপনি ইটস নট এ নিউরোলজিক্যাল প্রবলেম, ইটস এ কার্ডিওলজিক্যাল। এবং তারপর আমি যখন ডক্টরের কাছে দেখাই, ডক্টর আমাকে আমার পুরা রিপোর্ট, ওটা কি ব্লাডের যেই ট্রোপোনিন, না, হ্যাঁ, ব্লাডের যে একটা আপনাদের যে গভর্নমেন্ট ফি 400 টাকা দিলে যেটাতে পুরো দেখে যে কি যেন একটা পুরো রিপোর্ট চলে আসে, যখন দেখলো এটা কম, কি আমাকে একটা কি একটা বললো কি এটা আপনি এই ইনজেকশনটা দেন, এটা ভালো হবে, ইয়ে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে সচেতনতাটা, মনে করেন আমার ব্লাডে যদি কোনো কিছু কমে যায়, তখন ডক্টর যখন বলে যে আপনি এইটা দেন, ইনজেকশন দিয়ে এটা পুশ করেন, হয়তো ভিটামিন ডি কমে গেল, বা তখন ভিটামিন ডি দিল, বা এরকম যদি কোনো কিছু কম মনে হয়, তখন ডক্টর বলে। অনেক সময় দেখা যায় কি রোগীরা বলে যে না, ডাক্তার তো সবকিছু দিয়ে দিল, বা অনেক কিছু টেস্ট করতে দিল, বা টেস্ট করতে যায় অ্যাকচুয়ালি সবকিছু তো না দেখলে তো একটা ডাক্তার তো বুঝতে পারবে না, ডায়াগনোসিস করতে হবে। তো সেইখান থেকে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমি যারা ইয়াং, বিশেষ করে আমি বলবো যারা একটু বয়স হয়ে গেছে তারা ডক্টরের কাছে যায়, বাট ইয়াংদের মধ্যে ডক্টরের কাছে যে তাদের কথা শোনার প্রবণতা, আমি মনে করি অনেক কম। আপনি যদি কোনো গাইডলাইন দিতে চান। হ্যাঁ, আমি এটাই বলবো, এখন আপনাদের যে কোনো সমস্যা হোক, ইউজুয়ালি আমরা গুগল দেখি, আমরা সার্চ করে বের করি, আমার ডক্টর সব জায়গায় লেখা থাকে ডক্টর। অনেক সময় আমরা যখন যেহেতু আমাদের প্র্যাকটিস করতে হয়, অনেক সময় পেশেন্ট গুগল সার্চ করে আমাকে জিজ্ঞেস করে এটা হয়েছে, আসলে ইটস এ টাইম বিং। আমরা যে এমবিবিএস পাস করেছি প্রায় 6 ইয়ার্স, তারপরে বিশেষজ্ঞ হয়েছে আরো 6 ইয়ার্স, সো আমরা এটা পড়াশোনা করে তারপরে নিজের প্র্যাকটিক্যাল করে এসেছি। সো আপনারা কখনোই গুগলে সার্চ দিয়ে জানতে পারবেন, বাট ইটস নট অ্যাপ্লাই ইউর বডি, আপনার বডিকে কখনোই আপনি সার্চ দিয়ে চিকিৎসা করতে যাবেন না। অবশ্যই যদি আপনার কোনো রোগীর লক্ষণ দেখা দেয়, এটা হতে পারে আপনার অ্যাংজাইটি হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, আপনার অবশ লাগতেছে, আপনার কথা বলতে সমস্যা হচ্ছে, আপনার স্লিপের সমস্যা আছে, অবশ্যই একজন ডক্টর কাছে যাবেন। ডক্টর আপনাকে দেখে এবং কিছু ইনভেস্টিগেশন দিয়ে রোগ দেখে রোগী চিকিৎসা করবে, আপনার নিজেরা কখনোই চিকিৎসা করবেন না। আর যেহেতু আজকে প্রোগ্রাম, যেহেতু আমি স্ট্রোক নিয়ে বলছি, তা আমি কয়েকটি কথা মাস্ট মনে রাখবো। আমরা যদি কখনো কারো
আমরা নিজস্ব যেই 6 মান্থ বা 1 বছর পর হলো নিজের বডি চেক আপ অবশ্যই করবেন। ইউজুয়ালি অবশ্যই করবেন, যেটা হচ্ছে ব্লাড প্রেশার মনিটর করবেন, ব্লাড সুগার চেক করবেন, আপনি কোলেস্ট্রল হাই কিনা সেটা চেক করবেন। এবং ইয়াং যারা আছে, অবশ্যই যারা রাত জাগে, আমি আগেই বলবো অবশ্যই আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটা সবসময় আমরা ছোটকালে শিখে আসছি, সেটা মেনটেন করবেন। স্লিপ যাতে হয়, এবং স্মোকিং, অ্যালকোহল এবং ইয়াবা যে অ্যামফিটামিন, এখন বাংলাদেশে যেহেতু এই জিনিসগুলো অনেকে ক্যানাবিস খাচ্ছে, আপনি গাঁজা খাচ্ছে, আমি বলবো তাদেরকে ইয়াং বয়স যাতে গেলাম না করি, এটা কিন্তু কোনো বয়সে না করি। না, ঠিক ভালো বলেছেন। দেখা যাচ্ছে এই কয়েকটা জিনিস কিন্তু আপনাকে স্ট্রোক থেকে রক্ষা করবে। শুধু স্ট্রোক নয়, হৃদরোগের যে কারণ সেটা রক্ষা করবে। So, আমাদের ইয়াং বয়সে আমি অবশ্যই বলবো এগুলোকে এড়ানোর জন্য। এবং আর যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, বা আমার স্ট্রোক হয়েছে, সে কিন্তু কয়েক গুণ বেড়ে যায় তার স্ট্রোক হওয়ার। সো তাদেরকে অবশ্যই রেগুলার চেকআপে থাকতে হবে, এবং অবশ্যই এক্সারসাইজ করলে আপনার মুড ভালো থাকবে, স্লিপ ভালো হবে, এবং এই যে রোগের জন্য আমি আজকে আসছি সেটাও কিন্তু আপনি প্রিভেন্ট করতে পারবেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ নাজমুল ভাই আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য, এত কিছু জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে, এবং আমাকে যে আজকে ইনভাইট করেছেন এবং কিছু কথা বলতে পেরেছি সেটার জন্য আমি কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ। এবং দর্শক, আপনারা আজকে শুনছিলেন, আমরা আজকে কথা বলছিলাম স্ট্রোক কেন হয় এবং তার প্রতিকার কি কি হতে পারে, এবং সাথে আমরা ব্রেন, সাথে আমরা হার্ট অ্যাটাক নিয়েও কিছুটা কথা বলেছি। তো সব কিছুর বিকল্প, কোনো কিছুর বিকল্প যে না, সেটা হচ্ছে সচেতনতা। সচেতন থাকবেন, এবং ছোটবেলা থেকে আমরা যা যা শিখেছি, এটা করবা না, এটা করবা না, সিগারেট মদ এগুলো খাবা না, এবং মিথ্যা কথা বলবা না, বা সচেতন থাকবা, নিজের প্রতি খেয়াল রাখবা, এক্সারসাইজ করবা, সেগুলো যদি মেনটেন করেন তাহলে হয়তো বা আপনার এত কোনো বড় ডিজাস্টার নাও হতে পারে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।